বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। তবে এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে, যেখানে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শীর্ষক ওই প্রতিবেদনে উঠে আসে বেনজিরের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জি রয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি বেনজির আহমেদ, সব অভিযোগই কি মিথ্যা? আর আজকের আলোচনায় আমার সঙ্গে তিনজন সম্মানিত অতিথি স্টুডিওতে আছেন। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান, আইনজীবী, সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আরও আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। সেই সঙ্গে আরও আছেন গোলাম মাওলা রনি, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আসলে আমি শিরোনামেই বলছিলাম, বেনজির আহমেদকে নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিতে চাই। রাষ্ট্রের শুদ্ধাচার পুরস্কার পাওয়া বেনজির আহমেদের বিরুদ্ধে এই যে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ, আপনি কিভাবে দেখছেন? না, প্রথমে তো ডক্টর বেনজিরকে নিয়ে কথা বলা আমার জন্য খুবই বিব্রতকর, কারণ তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক ছিল। তিনি যখন একেবারে 2009 সনে প্রথমে এলেন বিদেশ থেকে, এসে যোগদান করবেন পুলিশ হেডকোয়ার্টারে ডিআইজি অ্যাডমিন, তো সেই যোগদান করার আগেই আমাদের একটা ব্যক্তিগত সম্পর্ক, একটা বৈঠক হয়েছিল। তার পরবর্তীতে উনি যতদিন সার্ভিসে ছিলেন বিভিন্ন সময় ওনার সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। তো আমার আসলে কখনো তাকে দরকার হয়নি, আমাকেও তার কখনো দরকার হয়নি, কিন্তু আমাদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক ছিল। যেহেতু ব্যক্তিগত সম্পর্ক, তিনি আইজি হয়েছেন, র্যাবের ডিজি হয়েছেন, পুলিশ কমিশনার হয়েছেন, তো এই যে পদ পদবীগুলোতে আমার পরিচিত যে কোনো একজন লোক আছে, এটা আমাকে একটা তৃপ্তি দিত। কিন্তু পরবর্তীতে যখন তাকে নিয়ে বিভিন্ন বিতর্ক হতো, সেই বিতর্কগুলো আমি মনে করতাম যে যেহেতু এটা বিএনপির বিরোধী লোকজন করে, জামাত লোকজন যারা আছে তারা করে, বিকজ তিনি আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন, তখন আমার তাকে খারাপ মনে হতো না। কিন্তু কালের কণ্ঠে যেভাবে তার সম্পর্কে যে নিউজটা এসছে, সেটার পর আমি অনেকটা স্তব্ধ হয়ে গেছি। এবং আমি নিজে নিজে চিন্তা করছি যে আমার আসলে কী করা উচিত, কী বলা উচিত। আমি নিজেও খুব কয়েকটা ভিডিও করেছি তাকে নিয়ে, কিন্তু খুব সতর্কভাবে কথাবার্তা বলেছি। কিন্তু যেটা আমার কাছে খুব আশ্চর্য মনে হলো, সেটা হলো যে এই যে বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে যে প্রতিবেদনগুলো এসছে ইন ডিটেলস, তো সেটাকে সম্পদের পাহাড় বললে ভুল হবে। এটাকে সম্পদের হিমালয় পর্বত বলতে পারেন, যে সিরিজ বা আলস পর্বতমালা বলতে পারেন। পর্বত বললে ভুল হবে, পর্বতমালা। তো এইরকম কোনো সরকারি কর্মকর্তা, এখানে একজন মান্যবর অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি আছেন, একজন অ্যাডভোকেট আছেন, আমিও একজন ব্যবসায়ী আছি। আমরা মোটামুটি বাংলাদেশের ডাল ভাত খাওয়া মানুষ। তো কর্মজীবনে 30-35 বছর রাজনীতি করে, চাকরি করে একটা মানুষের এত টাকা হতে পারে, এবং এটা আমি আসলে কখনো স্বপ্নে কল্পনা করতে পারি না। আমাকে নতুন করে আবার ভাবতে হচ্ছে। এটা হলো একটা প্রথম। দ্বিতীয় যে বিষয়গুলো আছে, যে তিনি চুপচাপ ছিলেন, এক ধরনের সৌন্দর্য ছিল যে এটা রাষ্ট্রের ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন তিনি এটার প্রতিবাদ করলেন এবং যে বক্তব্য দিলেন, এটা আমাকে আরও ভীষণ আহত করেছে। এর কারণ হলো তিনি পুরো বিষয়টাকেই অস্বীকার করেছেন। এরপর তিনি তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে যে এই পৃথিবীতে যদি একেবারে দেবতার আশীর্বাদ পুষ্ট দেবদূত জিউস বলতে কেউ থাকে, সেটা ডক্টর বেনজির। এবং কর্মজীবনে তিনি ছিলেন পরশ পাথর। তিনি কখনো কোনো অন্যায় করেননি। একেবারে সৎ, ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো তার চরিত্র। এবং দুধের মধ্যে ভেজাল থাকতে পারে, চিনির মধ্যে ভেজাল থাকতে পারে, বেনজিরের মধ্যে কোনো ভেজাল নেই। এবং জনাব গোলাম মাওলা রনি, আপনিও কিন্তু শুরুতেই বলছিলেন যে এই সংবাদটি আমি দেখে আমি কিছুটা স্তব্ধ হয়ে গিয়েছি। কিন্তু আমরা যদি সমাজ বা রাষ্ট্রের প্রতি বার্তার কথা বলি, যে বার্তা কি যাচ্ছে? না, প্রথমত যে এইটা আসলে বার্তার বাইরে, এটা একটা একেবারেই ব্যতিক্রমধর্মী ঘটনা। আমরা যেমন ব্যাংক থেকে 3,000 কোটি টাকা কেউ চুরি করেছে, 10,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, ব্যবসা বাণিজ্যের একটা লেভেল আছে। সরকারি কর্মকর্তা যারা চাকরি টাকরি করে, ঘুষ দুর্নীতি করে, তাদেরকে সাধারণত 10, 20, 25, 30 কোটি টাকা এরকম চুরিচামারি করে, এটা সমাজ মেনে নেয়। তারপরে দেশের বাইরে পাচারের ক্ষেত্রে ওই কয়েকজনের নাম ঠাম আসছে, প্রশান্ত কি যেন পিকে হালদার, তো ও একটা নতুন ব্যতিক্রম সৃষ্টি করেছে।
তো এখন পিকে হালদার যেভাবে টোটাল ব্যাংকিং সেক্টরে টাকা পাচারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম সৃষ্টি করেছে, আব্দুল হাই বাচ্চু যেভাবে একটা ডাইমেনশন তৈরি করেছে, তেমনি এই বেনজির একটা দুর্নীতির আকাশে, যদি আমি এখনও জানি না, আমি মনে প্রাণে চাই যে তার বিরুদ্ধে যে উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হোক এবং তিনি নির্মল হিসেবে পরিচিত হন। কিন্তু যদি এটি আংশিক সত্য হয় তাহলে দুর্নীতির যে আকাশ, সেই আকাশের শুধু নিহারিকা নয়, গ্যালাক্সি না, আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাক হোল হিসেবে তিনি কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের আকাশে থাকবেন। অর্থাৎ অনাগত দিনে যত দুর্নীতিবাজ আসবে, আসার সাথে সাথে ওই যে বেনজিরের যে ব্ল্যাক হোল আছে, সেই ব্ল্যাক হোলের ধারে কাছে যাওয়ার সাথে সাথে বাকি দুর্নীতির ইতিহাসগুলো বিলীন হয়ে যাবে। সো এই বিষয়টা এখন রাষ্ট্রের উপরে পড়েছে, এটা মীমাংসা করতে হবে। আইদার বেনজির সাহেবকে নিরপরাধ ঘোষণা করতে হবে, এই কাজ করেনি, অথবা সে যদি অন্যায় করে থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি না হয় তাহলে এখন যিনি আইজি আছেন, অনাগত দিনে যারা আইজি হতে চাবেন, তো তারা চিন্তা করবেন যে আমরা এখন থেকে তো আমাদের কোনো অলি আল্লাহ গাউস কুতুবকে মানার দরকার নাই, কোনো দেবতাকে মানার দরকার নেই, আমরা সারাক্ষণ শুধু ডক্টর বেনজিরের পূজা করব। একটা পূজা করবো যে কী করে বেনজির হওয়া যায়, তাকে নিয়ে গান রচনা হবে, তাকে নিয়ে সিনেমা রচনা হবে। এবং সমস্ত মানুষ, এই যে দেখেন আমরা যে সুগার ড্যাডি বলে যা কিছু বলি, বেনজির সাহেবের বয়স যত বাড়বে নারীর আকর্ষণ তার প্রতি বাড়তেই থাকবে ক্রমশ, যদি এটা বন্ধ করা না যায়। সো এটা পুরো সমাজটাকে একটা ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে, যার জন্য একে একটা রাষ্ট্রের উপর একটা বিশাল একটা দায়িত্ব অর্পণ করা হয়েছে। গোলাম আলা রনি, যে রাষ্ট্রের প্রতি গুরু দায়িত্বের কথা আপনি বলছিলেন, রাষ্ট্র কি কোনোভাবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে কিনা? বিগত সময়েও কিন্তু আমরা দুর্নীতিবাজদের তালিকা দেখেছি, কিন্তু আপনি যে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছেন বা নজির তৈরি করার কথা বলছেন, সেটি তো আমরা তৈরি করতে পারিনি। কেন পারিনি সে প্রসঙ্গে আমি পরবর্তী অংশে আসবো। ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে আপনাকে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, শুরুতেই গোলাম আলা রনি বলছিল যে আপনিও একজন মান্যবর সরকারি কর্মকর্তা ছিলেন দীর্ঘদিন। সরকারি কর্মকর্তা না, কিন্তু হাইকোর্ট কিন্তু সরকারের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিলেন। আমি সেটাই বলছি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা সরকারি কর্মকর্তা, সাংবিধানিক। কিন্তু আমি যদি একটু বিশেষ করে যদি অনুসন্ধানের কথা যদি আমি বলি, আপনার কাছে তুলে ধরি যে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের অঢেল সম্পদ, দাবি ফ্ল্যাট, বাড়ি, আর ঢাকার কাছে দাবি এলাকার বিঘার পর বিঘা জমি। দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। আমি এ পর্যন্তই আসলে আমি নিজে থেমে যাচ্ছি, আরও অনেক তালিকা রয়েছে, সেগুলো আসলে দীর্ঘ তালিকা, বলার সময়টা হয়তো আমরা পাবো না। একটু জানতে চাই আসলে সরকারি চাকরি বিষয়টা কি? আমি শুরুতেই বলছি যে আমি অত্যন্ত ভাগ্যবান আজকে যে দুজন অত্যন্ত জ্ঞানী মানুষের সাথে অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছি। কারণ জ্ঞানী ব্যক্তিদের সাথে অনুষ্ঠান করার আলাদা একটা মজা আছে, কারণ তারা জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে এবং জেনে শুনে এসে কিন্তু কথা বলেন। গোলাম মাওলা রনি শুরুতে একটি কথা বললেন যে তার যে এম্বারাসিং অবস্থাটা, বললেন যে বেনজির সাহেবের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক শুরু থেকেই ছিল, এই কারণে তার জন্য এই ব্যাপারে খুব ওপেন হওয়াটা ডিফিকাল্ট। এখন আমি যখন আপিল বিভাগে বিচারপতি হলাম, তখন কিন্তু আমি আপিল বিভাগের বিচারপতি হওয়ার সাথে সাথেই আমার উপর দায়িত্ব পড়লো যুদ্ধাপরাধীদের বিচারের যে প্যানেল ছিল, আমি সেই প্যানেলের সদস্য হয়ে গেলাম। অর্থাৎ 1 নম্বর আপনার আপিল বিভাগের 1 নম্বর কোর্টের আমি বিচারপতি হলাম, যেখানে নাকি যুদ্ধাপরাধীদের আপিলগুলোর শুনানি হচ্ছিল। তো সে অবস্থায় আমার নিরাপত্তা কিন্তু মারাত্মকভাবে কি বলে ঝুঁকির মুখে ছিল। এবং সেই সময় আমার নিরাপত্তার জন্য পুলিশের সাহায্য আমার খুবই দরকার ছিল, এবং সেই সাহায্য যাদের কাছ থেকে পেয়েছিলাম, বেনজির সাহেব কিন্তু তাদের একজন। তিনি তখন পুলিশের কমিশনার ছিলেন, তার আগে র্যাবের না, আমি যখন আপিল বিভাগের বিচারপতি হলাম তখন উনি ঢাকা পুলিশের কমিশনার ছিলেন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। অবশ্য শুধু যে বেনজির সাহেব থেকে আমি নিরাপত্তা পেয়েছি তা নয়, আমি অন্যান্য যেমন হারুন সাহেব এখন যিনি ডিবিতে আছেন তার থেকে পেয়েছি। তারপরে আপনার আরেকজন এনএসআইতে ছিল বিপ্লব থেকে আমি পেয়েছি। তারপরে পুলিশের এসপি ইসের থেকে, এখন যিনি ডিএমপির কমিশনার আছেন হাবিব সাহেব থেকে পেয়েছি, মনির সাহেব থেকে পেয়েছি। তারপরে প্রলয় থেকে
প্রলয় জোয়ারদার থেকে অনেকের থেকে এম পেয়েছি, কারণ সেই সময় সেই প্রতিরক্ষাটা আমার খুবই দরকার ছিল। সুতরাং আমারও তো এই ব্যাপারে মুখ খোলাটা, এবং সত্যি কথা বলতে কি আমি কখনো ভাবতেই পারিনি যে ওনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসতে পারে। এখন একটি কথা বলতেই হয় যে অভিযোগ আসলেই যে সে অভিযোগ প্রমাণিত সেটা কিন্তু ধরে নেওয়া যাবে না। আমি আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা বলি। আমি 2012 সালের কথা, তখন আমি হাইকোর্ট বিভাগের বিচারপতি। একদিন ডেইলি স্টার পত্রিকায় প্রথম পৃষ্ঠায় এক বিরাট খবর, অর্ধেক পৃষ্ঠাব্যাপী এক খবর, ছবিসহ খবরটি হলো যে কর্নেল অলি নামক একজন মুক্তিযোদ্ধা কক্সবাজারে বিরাট এলাকা দখল করে নিয়েছেন। ডেইলি স্টার মতো পত্রিকা, তখন ডেইলি স্টার কিন্তু খুব বিশ্বাসযোগ্য একটি পত্রিকা হিসেবে পরিচিত ছিল। তো এই খবরটা পাওয়ার পরে এই খবর যেহেতু ডেইলি স্টারের মতো পত্রিকায় খবরটি এসছে, কিন্তু তারপরেও কিন্তু আমি দ্বিতীয়বার নিশ্চিত হয়ে নিয়েছি যে খবরটা আসলে কতখানি কতখানি নির্ভুল। আমি এই জন্য কক্সবাজারের সে সময় যে ডেপুটি কমিশনার তাকে তলব করলাম। তলব করার পরে তাকে জিজ্ঞেস করলাম যে খবরটা আসলে কতখানি সত্য। ডিসি সাহেব এসে বললেন যে হ্যাঁ খবরটা সত্য। এরপরে আমি তলব করেছিলাম সেই কর্নেল অলিকে, এবং কর্নেল অলি আসার পরেও কিন্তু উনি কিন্তু খবরের সত্যতা অস্বীকার করেননি, যার কারণে আমি সারাদিন তাকে হাইকোর্টের কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়া করে রেখেছিলাম। দিনের শেষে তাকে ছেড়ে দিয়েছিলাম এই কথা বলে যে একজন মুক্তিযোদ্ধা বলে আমি তাকে ছাড়লাম, কারণ মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সম্মান অনেক বেশি, এবং মুক্তিযোদ্ধা না হলে তাকে আমি নাজিবন্দি রোডে জেলখানায় পাঠাতাম। আমি এক্সাম্পলটা এই জন্য দিলাম যে আপনার বিভিন্ন ধরনের খবর তো আসে, বুঝলেন, কিন্তু সেই খবরগুলো কতখানি বস্তুনিষ্ঠ সেটা কিন্তু অ্যাকশনে যাওয়ার আগে অবশ্যই আপনার নির্ধারণ করা উচিত। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী যে বেতন পান, যে ভাতা পান, বা তার কর্মজীবনে যে ধরনের সুযোগ সুবিধা সে পেয়ে থাকেন, সেগুলো সবকিছু মিলিয়ে কি হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়া সম্ভব? আমি এই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, আমি একটু বিস্তারিত শুনবো পরবর্তী অংশে। আবারও ফিরছি আপনার কাছে, অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান। আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে দুদক আসলে বড় কোনো বিষয় দেখলেই চুপসে যায়, আসলে কি তাই? না, মোটেও না। দেখুন, তাহলে প্রাক্তন প্রধান বিচারপতি এসকে সিনের বিচার কিভাবে হলো, লেফটেন্যান্ট জেনারেল হারুনের বিচার কিভাবে হলো, বেগম খালেদার বিচার হলো, কাজী জাফরের বিচার হলো, আপনার হোসেন মোহাম্মদ এরশাদের বিচার হলো, এটা তো মোটেও ঠিক না। দেখুন, পত্রিকায় নিউজ আসছে 31 তারিখ, আজকে হলো 21 তারিখ। এই ওয়ার্কিং ডে ধরলে আপনি আছে মানে হয়েছে মাত্র 15 দিনও হবে না। তো আপনাকে তো একটা নিউজ যখন পত্রিকা পাবলিশড হয় রিগার্ডিং কারাপশান, সেটা তো আমাকে ডেটা অ্যানালাইসিস করতে তো সময় লাগে। তার উপর আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব একটা দরখাস্ত দিয়েছেন দুর্নীতি দমন কমিশনে, যে এই রিগার্ডিং ব্যারিস্টারের ওই যে অবৈধ সম্পদ সম্পর্কে। তো এই অ্যাপ্লিকেশনটা যাচাই বাছাই হওয়ার পরে তারপরে তারা দেখবে এখানে তথ্য উপাত্ত কতটা সঠিক হলে তারা অনুসন্ধানের জন্য গ্রহণ করবে, এটা কমিশনের বিষয়। কাজেই দুদক, আপনি যে কথাটা বললেন সেটা মোটেও ঠিক না। দুদক অবশ্যই এটা কাউকে ফেভার করার তো প্রশ্নই আসে না। দুদক অবশ্যই তার আইনগত যতটুকু ক্ষমতা আছে, তার নিজস্ব আওতাধীনে তার তফসিলভুক্ত অপরাধ হিসেবে তার যতটুকু ক্ষমতা, ডেটা অ্যানালাইসিস করে যদি সেটা দুদক নিশ্চিত হয় এটা আমার ধর্তব্যের মধ্যে পড়ে, অবশ্যই দুদক সেটা আইনানুগ ব্যবস্থা নেবে। আর যেহেতু একটা অ্যাপ্লিকেশন আসছে একজন সাংসদের কাছ থেকে, এখন সাইদুল হক সুমন সাহেব তো এখন সাংসদ, উনি সাংসদ হিসেবে একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন, কাজেই সেটার গুরুত্ব তো অনেক কিছু বহন করে। কাজেই আপনার এই ধারণা ঠিক না দুদক বড়দের জন্য কিছু করে না, শুধু ছোটদের জন্য করে, এটা মোটেও ঠিক না। দুর্নীতি 1 টাকা দুর্নীতি, 1000 কোটি টাকাও দুর্নীতি। কাজে এখানে ডিসক্রিমিনেশন করার কোনো স্কোপ নাই। এখানে ডিসক্রিমিনেশন করার জন্য আইন তাকে এই ধরনের ক্ষমতা দেয়নি। দুদকের যে সমস্যাটা আছে তার লজিস্টিক সাপোর্ট, তার হতে যে হারে করাপশন বাড়ছে, যে হারে করাপশন কেসগুলো হচ্ছে, সে হারে তার লজিস্টিক সাপোর্টটা বাড়ে নাই, এটা আপনি বলতে পারেন। তো সেটা তো দুদকের হাতে নেই, তার লজিস্টিক সাপোর্ট দেবে গভর্নমেন্টকে বলা হয় যে আমার এটা দরকার ওটা দরকার, গভর্নমেন্ট দিচ্ছে, কোঅপারেট করছে। কিন্তু সেক্ষেত্রে তো আমার যে হারে কাজ বাড়ছে, যে হারে বড় বড় হাই প্রোফাইল দুর্নীতিগুলো করতে হচ্ছে, সেই জন্য যথেষ্ট লজিস্টিক সাপোর্ট আমি মনে করি এখনও নাই।
কিন্তু এই অভিযোগও আপনাদের বিরুদ্ধে করা হয় যে বিরোধী দলের দুর্নীতির ক্ষেত্রে আপনারা যতটা সোচ্চার বা আপনারা যতটা সক্ষমতার পরিচয় দিয়ে থাকেন, রাঘব বোয়ালরা সবসময় আপনাদের কেন ধরাছোঁয়ার বাইরে থেকে যায়? এই প্রশ্নটি নিয়ে আমি আপনার কাছে আবারও ফিরবো। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আসছি। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে বেনজির আহমেদ সব অভিযোগই কি মিথ্যা, এই শিরোনামে আবারও ফিরছে আলোচনায় অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান। যে আলোচনায় আমরা ছিলাম, আপনার কাছে বলছিলাম যে আপনিই বলছিলেন যে দুদকের বিভিন্ন সময় সক্ষমতার কথা, কিন্তু বিরোধী পক্ষ আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে যে বিরোধী দলের অনুসন্ধানের ক্ষেত্রে আপনারা যতটা সোচ্চার বা আপনারা যতটা সক্ষমতার পরিচয় দেন, কিন্তু আপনাদের অনুসন্ধানের রাঘব বোয়ালরা কেন আসলে পিছনে থেকে যায়? আপনাকে ধন্যবাদ। দেখুন, এটা তো মোটেও ঠিক না। বিরোধী এখন যে মামলাগুলো হচ্ছে, এখানে তো অপোজিশন কেউ নাই। এখন যে মামলাগুলো হচ্ছে, এই যে ব্যানার্জির ব্যাপারে একটা অ্যাপ্লিকেশন দিল, এখন যাচাই বাছাই প্রক্রিয়াতে যাবে, বেসিক ব্যাংকের চার্জশিট দেওয়া, তারপরে আপনার এই হলমার্কের কনভিকশন হওয়া, এখানে তো অপোজিশন বলে তো কেউ নাই। ওটা একসময় ছিল, একসময় তারা বলতো, কিন্তু সেটা তো আমরা আদালতে দালিলিক প্রমাণের মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি। কন্টেস্টেড হিয়ারিং হয়েছে, হিয়ারিং হয়ে রায় হয়েছে। অনেক মামলা আমরা হেরে গেছি, অনেক মামলা আমরা জিতেছি। যেসব মামলা আমরা হেরে গেছি সেগুলো আমরা আপিল করেছি। যেমন দেখা যাচ্ছে একজনকে অ্যাকুইটাল দিয়েছে, কম সাজা দিয়েছে, সেটা আমরা আপিল করেছি। যেমন পিকে হালদারের মামলায় পিকে হালদার ছাড়া বাকি সবাইকে সাজা দিয়েছে 5 বছর 6 বছর করে, শুধু পিকে হালদার দিয়েছে হলো 12 বছর। যাদের কম সাজা দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আপিল করেছি। এবং ধরেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুর্নীতির মামলা সাজাপ্রাপ্ত হয়েছেন, হাইকোর্ট পর্যন্ত সাজা বহাল হয়েছেন। উনি তো অপোজিশন তো কেউ না। এটা আসলে ধরেন হয় কি জানেন, এটা পৃথিবীর সব দেশেই যারা ক্ষমতায় থাকে তখন অপোজিশনদের অনেক দুর্নীতি বের হয়, তাদের নামে মামলা হয়, তখন তারা বলেছে এটা আমি পলিটিক্যাল হ্যারাসমেন্ট হচ্ছে। পৃথিবীর সব দেশে, আপনি ভারতবর্ষে দেখেন, পাকিস্তানে দেখেন, আপনি ট্রাম্পের কথাই ধরেন, ট্রাম্প তো নিজেই তো বলছে আমি পলিটিক্যাল হ্যারাসমেন্ট, যেহেতু 2024 ইলেকশনটা থেকে আমি যেন আউটস্টেড হয়ে যায়, সেজন্য জো বাইডেন এবং তার যারা ডেমোক্রেট তারা এই কাজটা করছে। এটা তো পৃথিবীর সব দেশেই আছে। করাপশনের মামলা হলেই, এই যে ভিয়েতনামের মতো একটা দেশ, সেখানে রুল অফ ল কতটুকু আছে আমরা জানি না, কিন্তু সেখানে এম্বেজলমেন্টের জন্য একজন ব্যবসায়ীর ডেথ সেন্টেন্স হয়েছে কতদিন আগে। ভিয়েতনামের মতো দেশ, আমরা যেসব দেশের রুল অফ লয়ের জন্য আমরা আমাদেরকে মনে করি আদর্শ, যেমন ইন্ডিয়া, হ্যাঁ, ভারতবর্ষ, গ্রেট ব্রিটেন, USA বা এইসব দেশগুলো, ওর মধ্যে কিন্তু ভিয়েতনাম পড়ে না। ভিয়েতনামের মতো একটা দেশে যেখানে অনেক সময় অনেক স্মাগলিং হচ্ছে, বড় বড়, হ্যাঁ, অনেক টাকা পাচার হচ্ছে, সেই দেশের আদালত একজন বিজনেসম্যানকে ডেথ সেন্টেন্স দিয়েছে, হ্যাঁ, এম্বেজলমেন্টের জন্য। হাজার হাজার বলতে চাইছেন দুদকের সক্ষমতা নেই যে অভিযোগ করা হয় সেগুলো আসলে অসত্য না। সক্ষমতার জিনিসটা ভিন্ন। ধরেন আমি সক্ষমতা বলতে বুঝাচ্ছি, আমার লজিস্টিক সাপোর্টে আমার 500 লোক লাগবে, সেখানে আসছে আমার 200 লোক। আমার বিভিন্ন অ্যাপারেটাস লাগবে, সেখানে অ্যাপারেটাসের হয়তো সংখ্যা কম। আমার কম্পিউটার লাগবে হয়তো মনে করেন 5000, আমার কাছে আসছে হয়তো 500। আমি সক্ষমতা বলতে সেটাই বুঝাচ্ছি। আবারও ফিরবো আপনার কাছে। গোলাম আল রনি, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন রাষ্ট্রের পদক্ষেপের কথা, কিন্তু আমরা কি বিগত সময়ে কোনো নজির স্থাপন করতে পেরেছি? না, বিগত দিনে হয়নি, তাই বলে যে এখন হবে না তার কোনো ইয়েটা নেই। এর কারণ হলো আগের যে সময়গুলো তার চেয়ে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য পুরো সময়টা একটা চ্যালেঞ্জিং। এর কারণ হলো রাজনৈতিক অঙ্গনে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। প্রতিদ্বন্দ্বী তার দলের লোক, প্রতিদ্বন্দ্বী তার নিজের প্রিয় ভাজন, কর্মকর্তা কর্মচারী এবং শুভানুধ্যায়ী পরিবারের যারা লোকজন। এখন এই যে ধরুন একজন মন্ত্রীর শ্যালক, সে কী করলো, একজন উপজেলা ক্যান্ডিডেটকে সে অপহরণ করলো। এখন এখানে তো বিএনপি মাঠে নেই, জামাত মাঠে নেই, ফলে কি হচ্ছে, সরকারকে অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি ট্রান্সপারেন্ট হতে হবে। এখন যে কাজগুলো ধরেন এটা যদি খুব রাজনৈতিক ডামাডোল থাকতো, হয়তো বেনজির সাহেবের এই ঘটনা আসতো না সামনে। কিন্তু যেহেতু একেবারে নীরব নিশ্চিম, খবরের আশায় মানুষ খুঁজতেছে, খবর পাওয়া যায় না, খবর খুঁজে খুঁজে দেখা গেল ধরো বেনজিরকে কি আছে সেখানে। তো কাজেই এই বিষয়টা নিয়ে রাষ্ট্রের যে কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন তা নয়, এটি নিয়ে মহামান্য হাইকোর্ট তারাও সুমোটো রুল জারি করতে পারে। এমনকি পুলিশের যে অনেকগুলো বিভাগ রয়েছে, বিশেষ করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট রয়েছে,
তারপরে এখানে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল যে একটা ডিপার্টমেন্ট রয়েছে, হ্যাঁ, তারপরে আয়কর বিভাগ রয়েছে। আয়করের মধ্যে আবার অঞ্চল ভিত্তিক ছাড়াও কেন্দ্রীয় যে একটা গোয়েন্দা সংস্থা যারা সরাসরি অ্যারেস্ট করার ক্ষমতা আছে তাদের, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, হ্যাঁ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, যেটা সরাসরি অ্যারেস্ট করার ক্ষমতা আছে। অর্থাৎ এই মুহূর্তে যদি ডক্টর বেনজির সাহেবের বিষয়টিকে খোলাসা করার জন্য রাষ্ট্র পদক্ষেপ নিতে চায়, তাহলে দুর্নীতি দমন কমিশন ছাড়াও পুলিশ এবং পুলিশের বাইরে অন্ততপক্ষে 50টি অপশন রয়েছে এবং এই কাজটি রাষ্ট্রকে করতে হবে। এই মুহূর্তে করতে হবে তাদের নিজেদের স্বার্থে। এর কারণ হলো যে কোনো কারণে ডক্টর বেনজির প্রধানমন্ত্রী খুব আপনজন ছিলেন মনে করা হতো। কতটা আপনজন ছিলেন সেটা আমরা জানি না। তার বাড়ি টুঙ্গিপাড়াতে, গোপালগঞ্জে। এরপর তাকে দেখতে শুনতে অনেক সুন্দর, রাজপুত্রের মতো মনে হয়। তার চেহারা দেখলে একটা ফেরেশতার মতো একটা ভাব চলে আসে। তো এরকম সুন্দর চেহারার একটা মানুষ যদি মন্দ কাজ করে, রাস্তায় ভালো মানুষ দেখলে তো মানুষ কোনো সালামই দেবে না। খুঁজে খুঁজে আমার মতো কালো মানুষ, স্যারের মতো কালো মানুষ, তাদেরকে খুঁজে বের করে যান, ও তাদেরকে গিয়ে সালাম দিয়ে আসি, পাদরে সালাম করে আসি। ফর্সা মানুষ বলতেই মনে করবো যে ডক্টর বেনজির, এবং আপনি নিজেও বিপদে পড়ে যাবেন, বিকজ ইউ আর সো প্রিটি। তো এই জন্য হয় কি, এই যে আমাদের সমাজের যে সুন্দর মানুষগুলো, যাদের পোশাক ভালো, গায়ে মেদ আছে এবং সারা শরীরে ঘি মাখনের একটা আলাদা সেই একটা জৌলুস পড়ে গেছে, এটা দেখলেই যে কোনো মানুষ তখন চিন্তা করবে যে যেখানে মাখন আছে ওখানে বেনজির আছে, যেখানে ঘি আছে সেখানে ডক্টর বেনজির আছে। তো এই বিষয়গুলো, বাংলাদেশের যে ঘি মাখনের ব্যবসাগুলো আছে, মিষ্টির ব্যবসাগুলো আছে, সরকার তো দয়াবান, তাকে কেয়ারফুল হতে হবে যেন এই ব্যবসাগুলো বন্ধ না হয়। এর সাথে কত মানুষের রিজিক জড়িত, তো কাজেই সরকারকে করতে হবে। অনেকগুলো বিষয় আছে সেখানে করতে হবে। তো এই জন্য আমি মনে করি যে রাষ্ট্র এটি করতে বাধ্য বিভিন্ন কারণে, এবং রাষ্ট্র সেটা করবে। এবং এখানে ডক্টর বেনজিরের আমি মনে করব যে দুর্ভাগ্য এই অর্থে, নিয়তি বলে কতগুলো জিনিস আছে। হয়তো তিনি এমন কিছু কাজ করেছেন, হয়তো এই কাজের সাথে উনি জড়িত না, কিন্তু হয়তো দেখা গেল কোনো ক্রস ফায়ারের সাথে কারো অভিশাপ আছে, বা কোনো তার কর্মজীবনে কারো অভিশাপ পড়েছে, তার ইভেন তার স্ত্রী সন্তানরাও তার কোনো অভিশাপ দিয়ে দিতে পারে। এই বদ অভিশাপের কারণে কি হচ্ছে, এই মুহূর্তে রাষ্ট্র যদি তাকে ধরে, আমাদের রাষ্ট্র যদি কাউকে ধরে, তাকে মানে সাজা দেওয়ার জন্য ধরে। মানে যদি রাষ্ট্র সব কিছু খুঁজে খুঁজে দেখে যে ডক্টর বেনজির কিছু করে নাই, পাবলিক উইল বি ভেরি আনহ্যাপি, এবং তারা সরকারের প্রতি আরও রাগ হয়ে যাবে, বলবে এই ঘটনার সাথে যারাই গেছে ডক্টর বেনজির তাদেরকে ম্যানেজ করে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। ফলে ডক্টর বেনজিরকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এবং তাকে একটা শাস্তি দিতে হবে, যে কোনো শাস্তি দিতে হবে। এখন যখনই যে কোনো শাস্তি দিতে হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তো ঘটনাটা একা করেননি। এত বড় দুর্নীতি যদি হয়ে থাকে বা যা কিছু করে থাকে, তার একটা চেইন আছে। সেখানে পুলিশের সাবেক কোনো কনস্টেবল আছে, তার গাড়ির চালকের ড্রাইভার আছে, তার ব্যক্তিগত পিয়ন আছে, তার কোনো বন্ধু থাকতে পারে, তার কোনো বান্ধবী থাকতে পারে, তার কোনো আত্মীয় থাকতে পারে, তার শ্যালক থাকতে পারে, তার শাশুড়ি থাকতে পারে, সব মিলিয়ে সে হিউজ যাকে বলে হয় সিন্ডিকেট। বাস্তবতায় জনাব গোলাম আল রনি, আপনি বিশ্বাস রাখতে চাইছেন যে সামনের দিনে দৃষ্টান্ত স্থাপন হতেও পারে? না, এটা কোনো বিকল্প না, এটা হতে হবে। এখন যেভাবে জনমত যেটা চলে আসছে, শুনেন, আমাদের দেশে আপনি দেখেন কি কাদের মোল্লা একটা আঙ্গুল দেখালো, খালি ভি চিহ্ন দেখালো, এক ভি চিহ্নতে সারা বাংলাদেশে কিয়ামত হয়ে গেল। যদি সে ওই যে হাইকোর্টের রায়ের পরে কাদের মোল্লা যে ভি চিহ্নটা না দেখাতো, হয়তো এই ঘটনা হতো না, গণজাগরণ মঞ্চ হতো না। তা সমাজটা হলো কি, এই সমাজে দেখা গেল যখনই কোনো বারুদ লাগে, এখন সরকার একটা নির্বাচন করেছে, সেটা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন আছে, অর্থনৈতিক সমস্যা আছে, মানুষ এই গরমের মধ্যে ভীষণ রকম ক্ষেপে আছে। তখন সেখানে ডক্টর এই বেনজিরের এই বিষয়টাতে যদি সরকার পানি ঢেলে আরও 10টা জিনিস নরম করা যায়, সরকার তো সেটাই করবে। সরকার তো খুশি। মানে এখন ডক্টর বেনজিরকে যদি শাস্তি দেওয়া হয়, ফাঁসিতে দেওয়া হয়, ক্রস ফায়ারে ফেলে দেওয়া হয়, তাহলে তো সরকার কোনো ক্ষতি হবে না। তাতে যদি উত্তাপ একটু কমে, জনগণের শান্তি হয়, তরমুজের দাম একটু কমে, অসুবিধা নাই তো। গরুর মাংসের দাম যদি একটু কমে যায় মনের আনন্দে, যেটিকে ডক্টর বেনজিরের বিরুদ্ধে ডক্টর এত সুন্দর ব্যবস্থা নিয়েছে, এ সরকার খুবই ট্রান্সপারেন্ট। কাজেই আমরা গরুর মাংসে এখন আর চর্বি বেশি দিতে পারবো না, দামও বাড়াতে পারবো না, বাজারে গরুর মাংসের দাম কমে গেল। তো যার জন্য সরকার তো সেই সুযোগটা নেবে, এবং সেই সুযোগের কারণে আমার মনে হচ্ছে যে ওনার এই যে তকদিরের এই জায়গাটিতে অভিশাপগুলো এই মুহূর্তে মাথার উপর খুব ঘুরপাক খাচ্ছে। তার উচিত অচিরেই কোনো ভালো বৌদ্ধ বা ওঝা দেখানো, কামরূপ কামাখ্যা যাওয়া,
তাবিজ ঠাবিজ নেওয়া, এছাড়া মানে রক্ষার আমি কোনো লক্ষণ দেখছি না। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যে আলোচনায় আমরা ছিলাম, 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ আয় করেছেন 1,84,89,200 টাকা। তাহলে আসলে কোন অলৌকিক ক্ষমতা বলে এমন অঢেল সম্পদ? দেখুন, এই খবরটি যখন প্রকাশিত হয় তখন আমি নিজেই অবাক হয়েছি, কারণ আমি তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে এবং পরবর্তীকালে আইজি হিসাবে যেভাবে দেখেছি, সেখানে তাকে আমি তার মধ্যে খুব দায়িত্বশীলতার পরিচয় পেয়েছি। কারণ সেই সময়টি, যেটি আমি আগে বলেছি, আমি যুদ্ধাপরাধীদের বিচারক ছিলাম, অন্যতম বিচারক ছিলাম, এবং সেই সময় প্রায় সপ্তাহে অন্তত 2 দিন তিনি ডিএমপি কমিশনার হিসাবে এবং পরে আইজি হিসাবে অন্তত সপ্তাহে 2 দিন আমার বাড়িতে এসে আমার নিরাপত্তা সংক্রান্ত সকল খোঁজ খবর নিতেন, এবং এর মধ্যে কিন্তু তার দায়িত্বশীলতার পরিচয় ছিল। কেননা তখন যদি কিছু অঘটন ঘটতো আমার উপর বা অন্য কোনো বিচারকের উপর, তাহলে কিন্তু পুরো যুদ্ধাপরাধী বিচারটি আপনার বিচারে খুব একটা অচলাবস্থা সৃষ্টি হতো। সুতরাং এই যে আমার বাসায় এসে সপ্তাহে অন্তত 2 দিন নিরাপত্তার সমস্ত খবরাখবর রেখে এবং নিরাপত্তা ঠিকমতো চলছে কিনা, উনি পরম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। দায়িত্বশীলতার কথা যেহেতু বলছেন, আমি একটা বিষয় একটু যুক্ত করি। ভিডিও বার্তায় কিন্তু বেনজির আহমেদ প্রকাশিত সংবাদকে মিথ্যা বলেছেন, কিন্তু আইনের সর্বোচ্চ পদে কাজ করে তিনি কোনো আইনি ব্যবস্থার কথা আমি এখানে আসি। সেই আগে বলেছিলাম কর্নেল অলির কথা। কর্নেল অলিকে যখন আমি জিজ্ঞেস করলাম যে তিনি সত্যি জমি দখল করেছে কিনা, তার উত্তর কি ছিল জানেন? অবাক হবেন আপনার শুনলে। উনি বললেন এটা তো সবাই করে, বুঝলেন। এখন কে কি করছে এটার জন্য কিন্তু আসলে তদন্ত দরকার। এবং এখানে খুরশিদ আছে দুদকের থেকে। আমি মনে করি দুদককে, যেহেতু একটি পত্রিকায় এমন বিস্তারিতভাবে খবরটি এসছে, দুদককে অবশ্যই তদন্ত করতে হবে। তদন্ত করতে অনুসন্ধান, যাই হোক, মানে অনুসন্ধান করতেই হবে। অনুসন্ধানটা কিন্তু আসলে বেনজির সাহেবের জন্য প্রয়োজন, কারণ বেনজির সাহেব যেটা বলছেন যে উনি নির্দোষ, তার এই তদন্তে যদি উনি নির্দোষ হয়ে যান তাহলে তো পরিষ্কার হয়ে গেল। আর যদি সেখানে কিন্তু আমার প্রশ্ন ছিল যে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে কাজ করেছেন, তিনি কেন আসলে আইনগত কোনো ব্যবস্থার দিকে যাচ্ছেন না? না, সেটি আইন। এবং এখানে আরেকটি কথা আছে, একজন সংসদ সদস্য কিন্তু আপনার এই ব্যাপারটি অনুসন্ধানের জন্য দাবি করেছেন। এবং এইখানে আরেকটি কথা আছে, দুদক যদি ব্যর্থ হয় এটা করতে, তাহলে কিন্তু হাইকোর্ট অ্যাক্ট করতে পারবে, যেখানে হাইকোর্টের ক্ষমতা আছে, রিট অফ ম্যান্ডেমাস, যেটা হাইকোর্ট কিন্তু তদন্তের আদেশ দিতে পারে, দুদককে বাধ্য করতে পারে তদন্ত পরিচালনা করতে। এবং এই তদন্ত, যেটা আমি বললাম, আপনার সেই বেনজির সাহেবের জন্য প্রয়োজন, এবং ইনফ্যাক্ট অন্যান্য পুলিশ কর্মকর্তাদের জন্য কিন্তু প্রয়োজন। কারণ অনেকেই হয়তো ভাবতে পারে এই ঘটনা থেকে যে সবাই বোধহয় একই। সবাই যে এক নয়, এটা আমরা তো হলফ করে বলতে পারি যে অনেক পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা সত্যি এই সকল কিছুর ঊর্ধ্বে। এবং আজকে এই তদন্তটি হলো, অনুসন্ধানটি হলে প্রমাণিত হয়ে যাবে যে না, সবাই একরকম নয়। সুতরাং এটি বেনজির সাহেবের জন্য প্রয়োজন, সরকারের স্বার্থে প্রয়োজন। ধন্যবাদ জানাচ্ছি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। গোলাম আল্লাহ রনি, আমরা বিভিন্ন সময়ে, এর আগের সময়টার কথা যদি আমরা বলি, যে অনুসন্ধানী কোনো প্রতিবেদন এলেই কিন্তু সরকারি নীতি নির্ধারণী মহল থেকে শুরু করে সংসদে এটি নিয়ে বিস্তর আলোচনা হতো, কিন্তু এবার সবাই নিশ্চুপ কেন? না, এখানে আসলে যারা এই প্রতিবেদনটা করেছে, যাদের বিরুদ্ধে করেছে, উভয় পক্ষই একটা সরকারের ডান হাত আর একটা বাম হাত, এবং এখানে অনেকগুলো ওপেন সিক্রেট রয়েছে, যে কথাগুলো আমরা এখানে বলতে পারছি না। নির্জলা কতগুলো সত্য রয়েছে। এখন বেনজির সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, যারা অভিযোগ এনেছে হয়তো তাদের বিরুদ্ধে অনেক কিছু আছে। তো সরকার এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে যে আলোচনা করবে, বিরোধী দল যাদের সাথে এই বিষয়টা স্বার্থ সংশ্লিষ্ট নয়। এখন একটা পরিবারের মধ্যে 2 হাত 2 সন্তান যদি যে কোনো কারণেই তারা একটু মারামারি করে বসে, তো সেখানে আসলে সরকারের জন্য এটি ওইভাবে আলাপ আলোচনা না করে তাকে অ্যাকশনে যেতে হবে। অ্যাকশনে গিয়ে যে কোনোভাবে এটাকে স্টপ করতে হবে। তো সেই স্টপ, এখন যেহেতু এটা পাবলিকলি, যদি বেনজির সাহেব কাউন্টার সংবাদ সম্মেলনটা না করতেন,
তাহলে হয়তো সরকার হাতে অনেক ক্ষমতা ছিল এটা নেগোসিয়েশন করার জন্য, দুইজনকে একসাথে এক টেবিলে বসিয়ে দিয়ে নিয়ে বেটা যা কিছু করেছে ভাগাভাগি করে খা, আর বাড়াবাড়ি করিস না। কিন্তু এখন তিনি যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং যেভাবে নিজেকে নির্দোষ দাবি করেছেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যারা অপোনেন্ট রয়েছে, তাকে যারা ঈর্ষা করেন, তাকে যারা অপছন্দ করেন, আসলে যে কোনো মানুষেরই সে শীর্ষ পর্যায়ে পৌঁছেন, তার অনেক প্রতিদ্বন্দ্বী থাকবে, অনেক শত্রু থাকবে, তারা কিন্তু এইটা একটা পেট্রোল পেয়ে গেলেন এবং এই পেট্রোল পেয়ে এখানে আগুন ধরিয়ে দেয়। যে ব্যারিস্টার সুমন, সে কিন্তু বসুন্ধরা গ্রুপের ডেড এনিমি, একেবারে বিরোধী লোক, তার কিন্তু এখানে আসার কথা না, কিন্তু দেখা গেল যে সে অনেকদিন চুপচাপ ছিল, কিন্তু বেনজির সাহেব যখনই কাউন্টার বলেন ব্যারিস্টার সুমন সেখানে কাউন্টার চলে আসলো। কিন্তু এখানে যেহেতু বসুন্ধরা জড়িত, ব্যারিস্টার সুমন আসার কথা না। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে এক লাইন একটু মন্তব্য নিতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান আপনার কাছ থেকে। জি না, দেখুন, দুর্নীতি দমন কমিশনের হাতে যদি কোনো ক্রেডিবল এভিডেন্স থাকে, অবশ্যই কমিশন আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে, তার আইন বিধি অনুযায়ী সে সিদ্ধান্ত নেবে এবং প্রসিড করবে। এখানে কমিশনের কাছে ব্যক্তি মুখ্য নয়, অপরাধটাই মুখ্য। অপরাধ যদি প্রমাণিত হয় বা ইনিশিয়ালি যদি প্রুফ হয়, অবশ্যই আইন অনুযায়ী চলবে। এখানে কে বেনজির, কে XYZ, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় না। বিগত সময়ে দুদকের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে দুদক এখন দন্তহীন বাঘে পরিণত হয়েছে, সেই অভিযোগ থেকে কি দুদক বের হয়ে আসতে পারবে? দেখুন, এটা পাবলিক পারসেপশনের উপর ডিপেন্ড করবে। আমি তো বললে হবে না, আমি বললে আপনি বলবেন যে এটা সাফাই গাচ্ছি। আমি এর কাজ কতটুকু ট্রান্সপারেন্ট, কতটুকু আমি ভালোভাবে করতে পারলাম না পারলাম, এটা অবভিয়াসলি জনগণ বিচার করবে, স্যার বিচার করবে, রনি সাহেবরা দেখবেন, আমাদের অ্যাসেস করবেন, আমাদের মূল্যায়ন করবেন। কিন্তু আমি আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে সেই প্রত্যাশায় আমরা রাখছি। তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।